আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর জাহিদুর রহমান, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, তিনি মাত্র ১.৫ বছর আগে বলেছিলেন তিনি দিল্লিতে বসে শেখ হাসিনা কি বলছেন সেটি শুনতে চান। বলেছিলেন তারেক রহমানের মতো শেখ হাসিনা বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও উদ্ভট ও হাস্যকর। ১.৫ বছরের ব্যবধানে তারেক রহমানের সরকার আমলে যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপক আকারে প্রকাশিত হচ্ছে, তখন ডক্টর জাহেদ বাংলাদেশের গণমাধ্যমকে সতর্ক করে দিচ্ছেন আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করে দিয়ে। যদিও আদালতের নিষেধাজ্ঞাটি হিংসাত্মক বক্তব্য প্রচারের ক্ষেত্রে, প্রশ্ন উঠেছে হঠাৎ করে সরকার কি এমন চাপে পড়লো যে কারণে ১.৫ বছর আগের নীতি বা বক্তব্য থেকে সরে আসলো। কি প্রয়োজন পড়েছে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষেধাজ্ঞা আরোপের? গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বিগত অন্তর্বর্তী সরকার আমলেও শেখ হাসিনা বক্তব্য প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ফল হয়েছে ঠিক উল্টো। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের বাইরের সংবাদ মাধ্যমে তা ঠিকই প্রচারিত হয়েছে। নিষেধাজ্ঞার কারণে শেখ হাসিনার বক্তব্যের প্রতি মানুষের আগ্রহ আরো বেড়েছে। গুগল ট্রেন্ডসের তথ্যে সেটার প্রমাণও মিলছে। প্রশ্ন হলো সরকার কিভাবে এই ট্রেন্ড ঠেকাবে? আবার দেখা যাচ্ছে ১.৫ বছরের বেশি সময় আগে টাইম ম্যাগাজিন শেখ হাসিনা যে প্রক্রিয়ায় ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিল তার অনেক কিছুই এখন মিলে যাচ্ছে। সরকার কি সেই প্রক্রিয়াগুলোর গতি রোধ করতে পারবে? আবার শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার যখন বিচলিত, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও দেশব্যাপী মিছিলের ঘোষণা এসেছে। প্রশ্ন হলো, এই যে সেনাবাহিনীর একটু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মেয়াদ শেষ, এখন কি সরকার আওয়ামী লীগকে ঠেকাতে নতুন করে মেয়াদ বাড়াবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ২৯শে জুন এনডিটিভিতে শেখ হাসিনা একটি বড় সড় সাক্ষাৎকার ছাপা হয়। এনডিটিভির বরাত দিয়ে প্রথমে কয়েকটি ভারতীয় ও বাংলাদেশি সংবাদ মাধ্যম এই সাক্ষাৎকারটি প্রকাশ করে, যেখানে শেখ হাসিনা প্রথমবারের মতো বলেছেন মৃত্যুদণ্ড, মামলা, দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সহ যত বাধাই থাকুক তিনি ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ফিরবেন। এনডিটিভির বরাত দিয়ে এই সাক্ষাৎকারটি ছাপা হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও এএফপিতে। রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খুব বেশি গুরুত্বপূর্ণ সংবাদ না হলে অন্য দেশের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে কোনো খবর প্রকাশ করে না। বাংলাদেশের নির্বাচনের আগে যখন ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল, তখন রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিজেরাই শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার নিয়েছিলেন। কিন্তু এবার এনডিটিভির প্রকাশ করা সাক্ষাৎকারটি রয়টার্স শুধু প্রকাশই করেনি, একদিনের মধ্যে সংস্থাটি তাদের নিজস্ব ফেসবুক পেজে ২ বার পোস্ট করেছে খবরটি। রয়টার্স ও এএফপিতে শেখ হাসিনার বক্তব্য প্রকাশের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের বাইরে ৩৩টি দেশের ৯৭টি সংবাদ মাধ্যমে এই সাক্ষাৎকারটি প্রকাশিত ও প্রচারিত হয়েছে। সাম্প্রতিক সময় ঈদ উল আজহায় বাংলাদেশের মহিষ ট্রাম্পের খবর এতটা বিশ্ব মিডিয়াগুলোতে প্রচার হতে দেখা গিয়েছিল। গত ২ দিন ধরে বাংলাদেশের জনপরিসরে শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অতীতে শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হলেও এতটা ব্যাপকভাবে আলোচনা হতে দেখা যায়নি। দর্শক, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারেন সে সম্পর্কে প্রথম ইঙ্গিত দিয়েছিলেন টাইম ম্যাগাজিনের এডিটর এড লার্স চার্লি ক্যাম্পবেল। ২০২৪ সালের ৩রা অক্টোবর টাইম ম্যাগাজিনে প্রকাশিত তার নিবন্ধের শিরোনাম ছিল কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন হতে পারে শেখ হাসিনার। শেখ হাসিনা ও তার সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র ২ মাসের মধ্যে তিনি শেখ হাসিনার ফেরার আভাস দেয়, তখন বিষয়টা অনেকের কাছে অবাস্তব মনে হয়েছিল। কিন্তু এখন যেভাবে শেখ হাসিনার ফেরার আলোচনা সবখানে উঠেছে, তাতে টাইম ম্যাগাজিনের ইঙ্গিতগুলো স্পষ্ট হচ্ছে। বিশেষ করে সেই নিবন্ধে চার্লি ক্যাম্পবেল যেসব কারণে শেখ হাসিনা ফিরতে পারেন বলে উল্লেখ করেছিলেন, ২ বছরের মধ্যে সেই কারণগুলো বেশ ভালোভাবে শেখ হাসিনার পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে। সে নিবন্ধে চার্লি ক্যাম্পবেল বলেছিলেন ইউনূসের অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে শেখ হাসিনা ফিরতে পারেন। তিনি ইঙ্গিতও দিয়েছিলেন ইউনূসের সরকার কিভাবে ব্যর্থ হবেন। হাম থেকে মব সন্ত্রাসের মাধ্যমে ইউনূস সরকার কিভাবে ব্যর্থ হয়েছে সেটি সবার কাছে স্পষ্ট। টাইম ম্যাগাজিনের সেই নিবন্ধে
শেখ হাসিনার ফেরার ব্যাপারে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যানের বক্তব্য প্রকাশিত হয়েছিল। কুগেলম্যান তখন বলেছিলেন শেখ হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব। তিনি বলেছিলেন, দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস ঘাটুন, দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে কখনোই বাতিলের খাতায় ফেলতে পারবে না। যদিও এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হওয়ার পর মাইকেল কুগেলম্যানের একটি উদ্ধৃতি দিয়ে সামাজিক মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে, যেখানে তিনি বলেছেন তিনি বিশ্বাস করেন না শেখ হাসিনা ফিরতে পারবেন। অবশ্য 2024 সালের 19শে জানুয়ারি এই মাইকেল কুগেলম্যান নিজের কলামেই বলেছিলেন বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষায় বিশেষ পারদর্শী শেখ হাসিনা। বাংলাদেশে এখন শেখ হাসিনার ফেরার স্পষ্ট ঘোষণা নিয়ে যে আলোচনা, সেখানে প্রশ্ন উঠেছে শেখ হাসিনা কিংবা তার দলের এই বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে যোগাযোগের দক্ষতায় কি কাজ করছে। বিশেষ করে গত 9 মে থেকে শেখ হাসিনা যতগুলো মিডিয়াতে ইমেল সাক্ষাৎকার দিয়েছেন তার সব কটিতে তিনি বলেছেন তিনি ও তার দলের নেতারা ফেরার ব্যাপারে নীরবে কাজ করে যাচ্ছেন আন্তর্জাতিক মহলে। এক ধরনের ওপেন সিক্রেট আলোচনা আছে, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিছু শক্তিশালী দেশ এক্ষেত্রে একমত হলেই পরিস্থিতির নাটকীয় মোড় দেখা দিতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে এই দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নির্বাহী আদেশে ঠেকিয়ে রাখা হচ্ছে, বিনা বিচারে ও হেফাজতে নির্যাতনের সংখ্যা বাড়ছে, অন্যদিকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আছে এমন ব্যক্তিরা অবাধে মিছিল ও সমাবেশ করছে। এসব কারণে বাংলাদেশকে ঘিরে দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পরাশক্তিগুলোর নজর এবং নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা বেড়েছে। তবে পর্দার আড়ালের এসব আলোচনার খবর জনসমক্ষে না আসলেও শেখ হাসিনাকে নিয়ে খবরের ছড়াছড়ি পড়ে গেছে। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী গত 2 দিনে রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার নাম দিয়ে বেশি সার্চ করা হয়েছে। স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের শীর্ষ মহলেও আলোচনা হয়েছে। অবশ্য শেখ হাসিনার বক্তব্য খণ্ডানোর চেয়ে তার বক্তব্য প্রচার কিভাবে ঠেকানো যায় সেই দিকেই সরকার নজর বেশি বলে মনে হচ্ছে। বাংলাদেশের প্রথম সারির বেশিরভাগ সংবাদ মাধ্যমে এনডিটিভিতে প্রচারিত শেখ হাসিনার সাক্ষাৎকারটি প্রকাশ করেনি। তারপরও মঙ্গলবার সচিবালয় তথ্য অধিদপ্তরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ বা প্রচারের বিষয়ে দেশটির সংবাদ মাধ্যমগুলোকে সতর্ক করা হবে। জাহিদুর রহমান দাবি করেছেন, শেখ হাসিনার বক্তব্য বা সাক্ষাৎকার প্রচার করা আদালতের নির্দেশনার পরিপন্থী, তাই আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে সব সংবাদ মাধ্যমের এ ধরনের প্রচার থেকে বিরত থাকা উচিত বলে তিনি মনে করেন। আইনি দৃষ্টিকোণ থেকে দেখলে জাহিদুর রহমানের বক্তব্য পুরোপুরি ঠিক নয়। শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে এই বিতর্ক প্রথম উঠেছিল ইউনূস সরকার আমলে। 2024 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছিলেন সেটি ছিল শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা। অর্থাৎ বক্তব্য নয়, শুধু বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। তখন বিবিসি বাংলার এক প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছিল, বিদ্বেষমূলক বক্তব্য কিভাবে নির্ধারণ করা হবে। আবার ওই বছরের 8 ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সমাবেশে শেখ হাসিনা অডিও বার্তা দিয়েছিলেন। আদালতের নিষেধাজ্ঞার ভয়ে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম তা প্রচার করেনি, কিন্তু দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে শেখ হাসিনার ওই বক্তব্য ছড়িয়ে পড়েছিল ব্যাপকভাবে। দর্শক, মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তখনকার ওই নিষেধাজ্ঞা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিয়ে ডয়েচে ভেলে বাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল 2024 সালের 9 ডিসেম্বর। ওই প্রতিবেদনে বড়সড় মন্তব্য ছাপা হয়েছিল ডক্টর জাহিদুর রহমানের, যিনি এখন তারেক রহমানের উপদেষ্টা। দেখে আসি তিনি তখন কি বলেছিলেন। ডয়েচে ভেলে বাংলার ওই প্রতিবেদনটিতে হুবহু ছাপা হয়েছিল এভাবে: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর জাহিদুর রহমানের কথা, শেখ হাসিনা লন্ডনে যে বক্তব্য দিলেন গতকাল রবিবার, সেটা কি আমরা শুনিনি? আমরা শুনেছি। ফলে নিষেধাজ্ঞা দিয়ে আটকানো যায় না, কোনো না কোনোভাবে পৌঁছে যায়। ডক্টর জাহিদুর রহমান তখন বলেছিলেন, শেখ হাসিনার পতনের পর তিনি একটা পলিটিক্যাল ইস্যু, ভূ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। তিনি ভারতে বসে কি বলতে চাইছেন
তা বুঝতে চান, শুনতে চান। শেখ হাসিনার বক্তব্যে তাই নিষেধাজ্ঞা দেওয়ার কিছু নেই, প্রয়োজনও নেই। অথচ মাত্র 1.5 বছরের ব্যবধানে ডক্টর জাহিদুর রহমান ক্ষমতায় বসে এখন বলছেন শেখ হাসিনার বক্তব্য মিডিয়াতে প্রচার করা যাবে না। প্রশ্ন হলো, ইউনূসের আমলে যদি শেখ হাসিনার বক্তব্য ঠেকানোর প্রয়োজন না হয়, বিএনপি আমলে কেন ঠেকানোর প্রয়োজন হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসলে বক্তব্য প্রচার বন্ধ করা যায় না। আগে তারেক রহমানের বেলাতেও এমন নিষেধাজ্ঞার সীমাবদ্ধতা লক্ষ্য করা গেছে। তারা মনে করেন এমন নিষেধাজ্ঞা দিয়ে হয়তো বাংলাদেশি মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ রাখা যাবে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের বাইরের সংবাদ মাধ্যমে তা ঠিকই প্রচারিত হবে। বরং নিষেধাজ্ঞার কারণে তার বক্তব্যের প্রতি মানুষের আগ্রহ আরো বেড়ে যাবে বলেও মনে করেন তারা। শেখ হাসিনা সরকারের সময় 2015 সালের 6 জানুয়ারি হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য, বিবৃতি, অডিও ও ভিডিও প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই নিষেধাজ্ঞা তখন তেমন কাজে আসেনি বলে মনে করেন তারা। তারেক রহমানের উপর সেই নিষেধাজ্ঞা শেখ হাসিনা সরকারের পতনের পর গত 22 আগস্ট প্রত্যাহার করা হয়। একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার এমন সময়সীমা ঘোষণায় শুধু সরকারের শীর্ষ মহল নয়, কূটনৈতিক পাড়ায় বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে। সরকার একটি সূত্র বলছে, শেখ হাসিনা নেহাতি দলকে চাঙ্গা করা কিংবা বলার জন্য বলতে গিয়ে দেশে ফেরার সময়সীমা উল্লেখ করেননি। সেটি হলে তিনি এর আগেও এটি বলতে পারতেন, কিন্তু তিনি সেটি বলেননি। আবার অতীতে যেমন শেখ হাসিনা বক্তব্যের জন্য ভারতের উপর দোষ চাপানো হতো, সেটিও এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না। এখানে পর্দার আড়ালে এমন কিছু আলোচনা হয়েছে এবং তা চলমান আছে, যেগুলোর ফলাফল দৃশ্যমান হতে শুরু করেছে। এর মধ্যে খবর হলো, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো 1 জুলাই দেশব্যাপী ব্যাপক আকারে মিছিল ও শোডাউনের ঘোষণা দিয়ে রেখেছে আগেই। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঠেকাতে ব্যারাক থেকে সেনাবাহিনীকে ফেরত আনতে হয়েছিল সরকারকে, কিন্তু সেটির মেয়াদ শেষ হচ্ছে 30 জুন। প্রশ্ন দেখা দিয়েছে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো যদি বড় আকারে শোডাউন শুরু করে, তাহলে কি সরকার সেনা মোতায়েনের মেয়াদ বাড়াবে? তুরাগ ট্র্যাজেডির কারণে এমনিতেই পুলিশ বাহিনী বেশ বিতর্কের মধ্যে পড়ে গেছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মেয়াদ না বাড়ালে কি পরিস্থিতি সামাল দেওয়া যাবে? আবারও তিস্তা প্রজেক্ট নিয়ে চীন ভারত সমীকরণে তারেক রহমানের তিস্তা মহাপ্রকল্পের স্বপ্ন কি ভেঙে গেল? আবার ওই আলাপটি করতেই হবে। তিস্তা নদী, যা দীর্ঘকাল ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে জল বন্টন রাজনীতির কেন্দ্রবিন্দু, কিন্তু সম্প্রতি এই তিস্তা নিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন ঝড় উঠেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর এবং বেইজিং এর একটি বড় ঘোষণা সরাসরি নাড়া দিয়েছে ভারতের দীর্ঘদিনের উদ্বেগ বা কনসার্নকে। কিন্তু এর পেছনে আসল সত্যটা কি? ঢাকার বিরোধী দলগুলো কেন বলছে চীন তারেক রহমানকে খালি হাতে ফিরিয়েছে? আবার জামায়াতে ইসলামী কেন এই প্রকল্প নিয়ে সংশয় প্রকাশ করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের সহযোগিতা ছাড়া কি আদৌ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব? এই মুহূর্তের ভিডিওতে আমরা এই পুরো ভূ রাজনৈতিক দাবার চালের চুলচেরা বিশ্লেষণ করব। ঘটনার সূত্রপাত বেইজিং এ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে। এই সফরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের জন্য চীনের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা চেয়েছিল। আর ঠিক তখনই দিল্লির কান খাড়া হয়ে যায়। ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই এর এক সাংবাদিক বেইজিং এর সংবাদ সম্মেলনে সরাসরি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুনকে প্রশ্ন করেন, তিস্তা প্রকল্প ভারতের সীমান্ত এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যেমন শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের খুব কাছাকাছি। এই বিষয়ে ভারতের যে গভীর উদ্বেগ বা সিরিয়াস কনসার্ন রয়েছে, তা চীন কিভাবে দেখছে? এই দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে কি এই নিয়ে কোনো কথা হয়েছে? চীনের জবাব ছিল অত্যন্ত কূটনৈতিক। চীনা মুখপাত্র স্পষ্ট জানিয়ে দেন, তিস্তা নদীর এই ব্যাপক সংস্কার ও পুনর্বাসন প্রকল্প সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের একটি প্রকল্প, যাকে বেইজিং সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চীন তার সাধ্যমতো এই প্রকল্পে সহায়তা করতে প্রস্তুত।
কিন্তু সবচেয়ে বড় বার্তাটি ছিল ভারতের উদ্দেশ্যে চীন সাফ জানিয়ে দেয় চীন বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি যে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত থাকা উচিত। অর্থাৎ বেইজিং প্রকাশ্যে স্পষ্ট করে দিল যে তিস্তা প্রকল্পে ভারতের আপত্তিকে তারা পাত্তাই দিচ্ছে না এবং একে তারা শুধু দ্বিপাক্ষিক উন্নয়নের চোখেই দেখছে। এই গেল প্রকাশ্য ঘটনা, কিন্তু অপ্রকাশ্য ঘটনাও আছে। যেমন তারেক রহমানের চীন সফরে অনেকগুলো চুক্তি তো নয়, স্বাক্ষরিত হয়েছে MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এখানে বড় বিশেষ করে দুটো প্রজেক্ট, আনোয়ারা ইপিজেড এবং মোংলা বন্দর, মোংলা শিল্পাঞ্চল, চাইনিজ শিল্পাঞ্চল নিয়ে বড় MOU স্বাক্ষর হয়েছে, কিন্তু তিস্তা নিয়ে কিন্তু কোনো স্বাক্ষর হয়নি। চীন প্রকাশ্যে বলছে যে এটি বাংলাদেশের জনগণের জন্য বা এটি কোনো তৃতীয় দেশে এখানে প্রভাব নেই, তৃতীয় দেশের কি হলো না হলো তাতে কিছু যায় আসে না, বিষয় এখানে এমন প্রকাশ্যে বলছে। কিন্তু নেপথ্যে এই যে তারেক রহমানের চীন সফর কালে বা চীন সফরের আগে যেভাবে ঢাকঢোল পেটানো হলো, আমরা কিন্তু এই সফরে তার কোনো প্রতিফলন দেখতে পেলাম না। নেপথ্যে আরো ঘটনা আছে, যেমন তারেক রহমান যখন চীন সফর করছেন তখনই চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনা কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা, চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য ওয়াং ই ভারত সফর করছেন ঠিক সেই সময় যখন তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করছেন, বিক্রম মিশ্রির সাথে বৈঠক করছেন। জয়শঙ্কর বিদেশে থাকায় তার সঙ্গে বৈঠক হয়নি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করছেন এবং এই সময়ে তারেক রহমানের চীন ভিজিট চলছে। ভারতে যখন ওয়াং ই এলেন তখন কি হলো? পেছন থেকে কি কোনো প্যাচ হয়ে গেল? যার কারণে তিস্তা প্রকল্প নিয়ে আসলে চীনের সেইভাবে কোনো অগ্রগতি নেই, কিংবা তিস্তা প্রকল্প নিয়ে যেভাবে ঢাকঢোল পেটানো হয়েছিল তারেক রহমান সফরের আগে, যেভাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তারেক রহমানের চীন সফর করে সবচেয়ে সেই সময় আলোচিত বিষয় ছিল যে বাংলাদেশ চীনকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অফার করেছে। কিন্তু তারেক রহমানের সফরে আসলে সোজা কথা যদি আপনি বলেন তাহলে এর কোনো বড় ধরনের প্রতিফলন দেখা গেল না। স্বাক্ষর তো দূর কি বাত, যৌথ ঘোষণায় জাস্ট একটু উল্লেখ করা আছে, কিন্তু সত্যিকার অর্থে তিস্তা মহাপরিকল্পনা চীন যে বাস্তবায়ন করবে এর কোনো আমরা লক্ষণ এখনো দেখতে পারছি না। ধারণা করা হয় যে ওয়াং ইর ভারত সফর, দিল্লি সফর, এখানে কিছু একটা ঘটেছে। আলাপ কি হয়েছে অনেক বিষয় প্রকাশ্যে প্রেস রিলিজে আসে না, পেছনে থেকে যায়, নেপথ্যে থেকে যায়। নেপথ্যে এমন কোন ঘটনা ঘটেছে যার দরুন তিস্তা নিয়ে চীনের আর কোনো অগ্রগতি লক্ষ্য করা গেল না। বেইজিং কিংবা নয়াদিল্লিতে যখন এই কূটনৈতিক যুদ্ধ চলছে তখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জল ঘোলা হতে শুরু করেছে। বাংলাদেশের বিরোধী দলগুলোর একটি বড় অংশ দাবি করছে তারেক রহমান আসলে তিস্তা প্রকল্প নিয়ে চীন থেকে চূড়ান্ত বা আশানুরূপ কোনো সাড়া পাননি। তাদের দাবি শেখ হাসিনা সরকারের আমলেও চীন এই তিস্তা প্রকল্পের প্রস্তাব দিয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বেইজিং মুখে সহযোগিতার কথা বললেও আদতে কোনো বড় অঙ্কের আর্থিক চুক্তি বা সরাসরি গ্যারান্টি দেয়নি। বিরোধী শিবিরের মতে এটি কেবল কূটনৈতিক টেবিলের আশ্বাস, বাস্তবে তিস্তার পানি বা এর মহাপরিকল্পনার কোনো স্থায়ী সমাধান বেইজিং থেকে আসেনি। শুধু তাই নয়, বেইজিং এর এই আশ্বাসের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেন যে তিস্তা প্রকল্প এগিয়ে যাবেই। ঠিক তখনই দেশের অন্যতম বড় রাজনৈতিক দল, তথাকথিত বড় রাজনৈতিক দল, এই মুহূর্তে সংসদে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এই নিয়ে
তীব্র সংশয় প্রকাশ করেছে। জামায়াতের বক্তব্য হলো, তিস্তা একটি আন্তর্জাতিক নদী যার উৎস ভারতে। নদী শাসনের নামে চীন যদি শত কিলোমিটার ড্রেজিং করে বা কৃত্রিম জলাশয় তৈরিও করে, মূল নদী থেকে পানি না আসলে সেই অবকাঠামো কোনো কাজে আসবে না। ফলে ভারতের সাথে পানির ন্যায্য হিস্সা নিশ্চিত না করে শুধু চীনের উপর ভরসা করে এই বিশাল প্রকল্প কতটুকু বাস্তবসম্মত তা নিয়ে তারা সন্দিহান। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক প্রশ্নে, ভারতের সহযোগিতা ছাড়া কি আসলেই তিস্তা প্রকল্প সফল করা সম্ভব? ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন টেকনিক্যাল এবং ভৌগোলিকভাবে এটি অত্যন্ত জটিল। তিস্তা নদীর পানি ভারত থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। শুষ্ক মৌসুমে ভারত যদি গজলডোবা ব্যারেজের মাধ্যমে পানি আটকে রাখে, তবে বাংলাদেশের তিস্তা অববাহিকা মরুভূমি হয়ে যায়। আবার বর্ষাকালে ভারত পানি ছেড়ে দিলে উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেয়। চীন যে প্রস্তাব দিয়েছে তাতে নদী খনন বা ড্রেজিং, বাঁধ নির্মাণ এবং বর্ষার পানি ধরে রাখার জন্য বড় জলাশয় বা ড্রেন তৈরির কথা বলা হয়েছে। কিন্তু ভারতের সহযোগিতা ছাড়া দুটি বড় সংকট তৈরি হবে। এক, পানির প্রাপ্যতা। শীতকালে বা শুষ্ক মৌসুমে যদি ভারত উজানের পানি সম্পূর্ণ আটকে দেয়, তবে চীনের তৈরি করা জলাশয়গুলো শুকিয়ে যাবে। পানি যদি না থাকে তবে তিস্তা মহাপরিকল্পনা অর্থহীন হয়ে পড়বে। দুই, কূটনৈতিক ও সামরিক চাপ। ভারতের শিলিগুড়ি করিডোরের ঠিক পাশেই চীনের এই বিশাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বা চীনা বিশেষজ্ঞদের উপস্থিতি ভারতের সামরিক মহলের জন্য বড় মাথা ব্যথার কারণ। ভারত একে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে। ফলে দিল্লি যদি এর তীব্র বিরোধিতা করে, তবে ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরতে পারে। যদিও ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি জানিয়েছেন যে ভারতও বাংলাদেশের সাথে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবুও বাংলাদেশের বর্তমান নেতৃত্ব বেইজিংকে পাশে রেখে দিল্লিকে এক প্রকার বার্তা দিতে চাইছে যে তিস্তা সমস্যার সমাধানে ঢাকার হাতে বিকল্প পথ খোলা রয়েছে। সুপ্রিয় দর্শক, একটি বিষয় পরিষ্কার যে তিস্তা এখন আর কোনো সাধারণ কোনো নদী প্রকল্প নয়। এটি এখন ভারত, চীন এবং বাংলাদেশের মধ্যকার এক বিশাল ভূ রাজনৈতিক দাবার ঘটে। একদিকে চীন প্রকাশ্যে বলছে তারা ভারতের কোনো হস্তক্ষেপ মানবে না, অন্যদিকে ভারত চীনের নেপথ্য সমীকরণ রয়েছে। আর দিন শেষে ভারতের ভৌগোলিক অবস্থানকে এড়িয়ে তিস্তার পানির স্থায়ী সমাধান করা কতটা সম্ভব তা আসলে সময়ই বলে দেবে। ভারতের সাথে চুক্তি না করে কেবল চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা কি বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত হবে, নাকি ভারতের সহযোগিতা ছাড়া এই প্রকল্প ব্যর্থতায় পর্যবেসিত হবে? এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।